কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। খুব গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট তুললেন অনিলদা, সেটা হচ্ছে ছোট্ট ঘটনা এবং সাজানো ঘটনা। গতকাল যা বলেছেন মানস ভূঁইয়া, আমি বলেছিলাম গতকাল তার বিস্তারিত রিপোর্ট, আজকে কিন্তু সম্পূর্ণ অন্য একটা বার্তা এলো ছাত্রদের কাছ থেকে। আমি সেই কথায় অর্ণবের কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো আজকে ছাত্রদের চাপে কলেজ কাউন্সিলের রেজলিউশন পাশ হলো যে এই মন্তব্যের সঙ্গে প্রতিষ্ঠান যুক্ত নয়, তারা এটা মানে না। একেবারে স্পষ্ট বার্তা। কোথাও আবার বলছি যে গয়া ও জামানা, যে যা খুশি বলে বেরিয়ে গেলাম, এবার ভুল কথা বললে প্রতিবাদের মুখে পড়তে হবে। দেখুন তো। কসবায় আইন কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তোলপাড়ের আবহে সেচমন্ত্রী মানস ভূঁইয়ার একটি ছোট্ট মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়। ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল রে কি সব। মঙ্গলবার বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কলকাতা মেডিকেল কলেজে তৃণমূলের চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের অনুষ্ঠান ছিল। মঞ্চে হাজির ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ, সুপার ও ভাইস প্রিন্সিপাল, নারী শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা এবং তৃণমূলের চিকিৎসক বিধায়ক নির্মল মাঝি। তাদের সামনে এই মন্তব্য করেন সেচমন্ত্রী। প্রতিবাদে বুধবার কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের একাংশ। ওই মঞ্চে দাঁড়িয়ে মানস ভূঁইয়া যে মন্তব্য করেছেন যে কসবা কাণ্ডে ছাত্রীর ক্যাম্পাসে যে গণধর্ষণের ঘটনা, এটা একটা ছোট ঘটনা এবং এটা নিয়ে এত হাউতাশ করার কিছু নেই, সেই ঘটনাটা সেইখানে অধ্যক্ষ উপস্থিত ছিল। এমনকি সেখানে আরজি করের বহিরাগত যে থ্রেড কালচারে যুক্ত WBJD এর সদস্যরাও উপস্থিত ছিল সেই মঞ্চে। সেটা যদি আমাদের কলেজ অথরিটির অনুষ্ঠান হয় তাহলে সেখানে এই বহিরাগতরা কি করছিল? চাপের মুখে পড়ে পড়ুয়াদের দাবি মেনে তড়িঘড়ি কলেজ কাউন্সিলের বৈঠক ডাকেন অধ্যক্ষ। বৈঠকের রেজলিউশনে বিতর্কিত মন্তব্যকে রাজনৈতিক এবং সামাজিকভাবে অবমাননাকর বলে উল্লেখ করে লেখা হয়েছে, এটা আমাদের প্রতিষ্ঠানের সুনামের জন্য কলঙ্ক এবং কলেজ কাউন্সিল এই ধরনের মন্তব্যে নিন্দা জানায়। কলেজ কর্তৃপক্ষের আয়োজিত একটি অনুষ্ঠানে অননুমোদিত ব্যক্তিত্ব, যাদের শুধুমাত্র একটি নির্দিষ্ট সংস্থার রক্তদান শিবিরে উপস্থিত থাকার কথা ছিল, তাদের প্রবেশের ঘটনা নজিরবিহীন। এই ব্যর্থতার দায় সম্পূর্ণভাবে কলেজ কর্তৃপক্ষের। আমরাও এই ধরনের কোনো রকম মন্তব্যকে এন্ডোর্স করি না। মেডিকেল কলেজ এটাকে কন্ডেম করছে। অথরিটি একটি নতুন কমিটি তৈরি হচ্ছে, তাতে সমস্ত স্টেক হোল্ডার যাদের মেডিকেল কলেজের সাথে যুক্ত, সেই কমিটি খুব স্ট্রিঞ্জেন্টলি রুল ফ্রেম করবে যে কাজে অডিটোরিয়াম নেবে তার গণ্ডি কতটুকু বাঁধা থাকবে, তারা কাকে আনবে তা আগাম কর্তৃপক্ষকে বা ওই কমিটিকে জানিয়ে দেবে। এদিকে কসবা গণধর্ষণ কাণ্ডের এক সপ্তাহ পর মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রর আইনজীবী হিসেবে এনরোলমেন্ট বাতিল করল রাজ্য বার কাউন্সিল। কসবা কাণ্ডের প্রতিবাদে এদিন পথে নামে লেক লাভার্স ফোরাম। রবীন্দ্র সরোবর থেকে গোলপার্ক পর্যন্ত মিছিল করে কসবা থানায় ডেপুটেশন জমা দেয় তারা। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, কোনো সন্দেহ নেই যে কুৎসিত ঘটনা। সব থেকে খারাপ হচ্ছে ঘটনার ধারাবাহিক পুনরাবৃত্তি, অর্থাৎ 1.5 দশক ধরে এই জিনিস চলা। কিন্তু তার থেকেও একটা ঘটনা ঘটলে, ছোট ঘটনা, সাজানো ঘটনা, এই বলে যে এখন পার পাওয়া যাবে না, একেবারে বোধহয় স্পষ্ট ভাষায় এই ছাত্ররা সেই বার্তা দিতে চাইলো। আমি বলছি ছাত্রদের চাপে কলেজ কাউন্সিলে রেজলিউশন পাস হলো, ফাইন। কিন্তু আমি বলছি একদিকে ঘটনাকে লঘু করে দেখানো, ঘটনা নিয়ে চিৎকার করলে বিরোধী বলে দাগিয়ে দেয়া, পাশাপাশি অর্ণব নিশ্চয়ই মানবে যে কি ভয়ঙ্কর প্রবণতা যে এই জঘন্য নৃশংস ঘটনাকে কালকে একজন আইনজীবী লাভ বাইট বললেন। আমি বলছি কোথায় যাচ্ছি আমরা, আর কোথায় লজ্জা লুকোতে দৌড়তে হবে বাঙালিকে? অর্ণব। সুমনদা, আপনি প্রথমেই বললেন যে গয়া ও জামানা, এই কথাটা আপনি একটু আগে বললেন। আমার আস্তে আস্তে একটা কথা মনে পড়ছিল। বেলগাছিয়া পূর্ব বিধানসভা নির্বাচন 2001, 4444 ভোটে সুভাষ চক্রবর্তী জিতেছিলেন সুজিত বসুর এগেন্স্টকে। সুজিত বসু তারই হাতে তৈরি করা একজন শিষ্য, তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন, তার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিলেন। ঠিক 4444, এটা হচ্ছে ছিল সংখ্যাটা, ফিগারটা। সেই ভোটে ব্যাপক গন্ডগোল হয়েছিল, বোমাবাজি হয়েছিল, সমাজ বিরোধীরা বোমা ফেলেছে, বহিরাগত এসেছে, এই সমস্ত কথা হয়েছিল। অন ক্যামেরা সুভাষ চক্রবর্তী বলেছিলেন, আর এটা তো পরম্পরা আমাদের, 1952 সাল থেকে বহিরাগতরা আসে, কারণ এটা হচ্ছে আমাদের জনগণের উৎসব ভোট। যখন বলা হলো বোমা ফেলেছে, উনি বললেন তাহলে কি সংস্কৃত কলেজের অধ্যাপকেরা গিয়ে বোমা ফেলবে? আপনার মনে আছে হয়তো এখন, একেবারে অবিকল এই কথাটা।
আমি বলছি এই যে প্রবণতাটা যে এই ধরনের ঘটনাকে জাস্টিফাই করা এবং সেই সঙ্গে সঙ্গে এই ধরনের এলিমেন্টকে বিভিন্ন কাজে রাজনৈতিক কাজে ব্যবহার করা, এই প্রবণতাটা দীর্ঘদিন ধরে তৈরি হয়েছে। হ্যাঁ, কিন্তু এই দীর্ঘদিনের প্রবণতা এবং বামেদের প্রবণতা, তৃণমূল তো একেবারে বাধ্য ছাত্র এবং ছাত্রীর মতো আত্মগত করে নিয়েছে। তাই মনে হচ্ছে সুমনদা একটা পার্থক্য আছে। পার্থক্যটা জায়গাটা হচ্ছে দল নিন্দা করেছে মানুষ ভূঁইয়ার, একটা শব্দও আছে না। সেই সময় ধরুন প্রচন্ড তর্ক বিতর্ক হয়েছিল এটা নিয়ে, এবং সংবাদ মাধ্যম সেই সময় হয়তো আজকের মতো গণমাধ্যম এরকম শক্তিশালী ছিল না, অডিও ভিজুয়াল মিডিয়া এরকম ভাবে শক্তিশালী অতটা ছিল না, কিন্তু প্রচুর সমালোচনা সেই সময় হয়েছিল। পার্টির মধ্যেও যতদূর জানি সুভাষ চক্রবর্তীর এই মন্তব্য নিয়ে সেই সময় খুব হইচই হয়েছিল। একটা ক্যাগার বেস্ট রেজিমেন্টেড পার্টি সিপিআইএম, তারা পর্যন্ত আমরা দেখেছিলাম 90 দশকের মাঝামাঝি সময় থেকে এই ধরনের এলিমেন্ট ঢুকতে শুরু করেছে তার র্যাঙ্ক অ্যান্ড ফাইলের মধ্যে। সেই জায়গায় তৃণমূল একটা মাস বেস পার্টি, ক্যাগার বেস পার্টি নয়, এবং সেখানে এই ধরনের এলিমেন্ট ঢুকে পড়া বা এই ধরনের এলিমেন্ট হয়তো কাউকে একটা ধরে সে তার নিজের একটা জায়গা তৈরি করে নিয়েছে এবং এই ধরনের অন্যায় কাজ করে যাচ্ছে, এটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। আমি বলছি বেশি মানে আমি সেটা জাস্টিফাই করছি না, আমি বলছি এর ভেতরে তফাৎ আছে। সুভাষ চক্রবর্তী জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করলেন, সঙ্গে সঙ্গে পার্টি, তোমার ভাষায় র্যাঙ্ক অ্যান্ড ফাইল যারা ছিলেন সেই নেতারা বললেন ওটা পার্টির কথা নয়, ওটা সুভাষবাবু ব্যক্তিগতভাবে বলছে, পার্টি এর সঙ্গে একমত নয়। এখানে কি হচ্ছে? এখানে কোন নিন্দাটা মানুষ ভূঁইয়া বা এর আগে যারা যারা এটাকে লঘু করে দেখানোর চেষ্টা করেছে তার বিরুদ্ধে দল বলেছে? পার্টির একেবারে শীর্ষ স্তরে প্রধান মুখপাত্র থেকে আরম্ভ করে যতজন মুখপাত্র আছেন তারা কিন্তু একেবারে উল্টে দেখি যে বিচার বিভাগের রায় পছন্দ না হলে বিচারপতিদের অফিসিয়ালি তৃণমূল কংগ্রেস বিচারপতিদের নাম করে সমালোচনা করে। গোটা ভারতবর্ষে এর কোনো নিদর্শন নেই। মানে সমস্ত স্তর থেকে হয়েছে, এবং একই সঙ্গে আমি মনে করে দিচ্ছি এই ঘটনাটার পর পুলিশ কিন্তু 9টা কেস দিয়েছে এর এগেন্স্ট, এই মনোজিৎ মিশ্রের এগেন্স্ট, তার মধ্যে 4টে নন বেলেবল। কোনোটাই দিতে হতো না, এক সেকেন্ড, সময়ের মধ্যে না, কোনোটাই দিতে হতো না যদি আগের 11টা কেসে সিরিয়াসলি বিচার করতো। গতকালের ঘটনা এটা একটু কাইন্ডলি দেখাবেন। হ্যাঁ, মধ্যপ্রদেশের একটি, আমরা এখানে যখন অভয়ার কথা আজকে এলো, মধ্যপ্রদেশের একটি সেই হসপিটালে 10 মিনিট ধরে একটি মেয়েকে গলা কাটা হয়েছে। তুমি নির্দ্বিধায় বলো, আমি বাড়তি সময় দিলাম। গলা কাটা হয়েছে, সেটা অন ক্যামেরা দেখা যাচ্ছে, একটা ভিডিও রয়েছে। আমি সব্যসাচী শঙ্কু দুজনকে থামালাম। ক্ষমতায় আছে সেখানে কি চালাচ্ছে ওরা? এই জিনিস চালাচ্ছে, এই জিনিস চালাচ্ছে। একটি মেয়েকে গলায় কোচ দিয়ে কাটা হচ্ছে, আর এখানে আমি দেখছি বাবুরা তারা এইখানে একটা কথা বলেন না, তারা এখানে কোথাও জাস্টিফাই করেন হচ্ছে, ঘুরিয়ে জাস্টিফাই করেন বিজেপিকে। তার মানে এটাই হচ্ছে আসলে একটা রামবাম যোগ, যারা কিনা অন্ধ তৃণমূল বিরোধীদের কাছ থেকে আরো বড় একটা ভয়ঙ্কর শক্তি তাদেরকে সমর্থন করছে। এটা হচ্ছে তাদের দ্বিচারিতা, এবং এই দ্বিচারিতার জন্য আজকে বাংলার মানুষের প্রত্যাখ্যাত হচ্ছে। এবার আমার কনফিউশনটা, বিশ্বাস করুন বিভ্রান্তিটা বাড়লো কেন বলুন তো? অর্ণব এতক্ষণ যেটা বলে গেল সেটা দলের মত, নাকি দলের বিধায়করা অন্য কথা বলছেন? আজকে সায়ন্তিকা, তিনি খুব বেশি দিন যে রাজনীতিতে এসছেন এই রকম দাবি কেউ করবেন না, কিন্তু মারাত্মক একটা থিওরি দিয়েছেন। তিনি বলছেন যে এই রকমের ঘটনা হলে, মানে এই ম্যাঙ্গো বাবু টাবুদের ঘটনা হলে দল নয় ব্যক্তি দায়ী, দলকে কিছু বলা যাবে না। আমি বলছি এই একই যুক্তিতে একদম অর্ণব যে উদাহরণগুলো তুলে ধরছিল, তাহলে দিনের পর দিন বিশ্বনাথ দা হাতরাস হলে আমরা যোগী আদিত্যনাথের সরকার বলেছি কেন? এই মুহূর্তে অরূপকে বলতে বললেই অরূপ লাফিয়ে বলবে যে উন্নাও, দিনের পর দিন উন্নাও হলে যোগী আদিত্যনাথকে বলেছি কেন? তার কারণ দল নয়, এ তো ব্যক্তি দায়ী। অর্থাৎ মধ্যপ্রদেশে প্রেমের প্রতিহিংসার ঘটনা ঘটল। আপনারা জানেন আমি জাগো বাংলা কাগজটা কিন্তু খুব মন দিয়ে পড়ি। আজকে বাংলার সমস্ত ঘটনা ছেড়ে তারা সেটাই লিড করেছে, করতেই পারে, এটা দেখুন সংবাদপত্রের স্বাধীনতা। মধ্যপ্রদেশে কি হয়েছে? প্রেমিকার গলা প্রেমিক কেটেছে, অথবা একজন মহিলার গলা একজন বিকৃত মনস্ক খুনি পুরুষ কেটেছে। আমি বলছি তৃণমূল আজকে প্রশ্ন তুলেছে, জাগো বাংলাতেও তুলেছে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম কেন যাবে না। আমি বলছি আমি তো সায়ন্তিকা দেবীর বক্তব্য শুনে সত্যি বিভ্রান্ত হয়ে গেলাম। আমি সায়ন্তিকা দেবীর থিওরি মানলে যে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের দাবি তৃণমূল কি করে তুলবে? তার কারণ ওই যে প্রেমিকাকে প্রেমিক খুন করলো, জঘন্য ঘটনা, কিন্তু তার জন্য তো দল নয়, সরকার নয়, ব্যক্তি দায়ী। মানে আমি বলছি তৃণমূল কর্তৃপক্ষ যারা আছেন, জাগো বাংলা যারা চালান, কিংবা মুখপাত্ররা, তারা কি সায়ন্তিকার সঙ্গে কথা বলবেন? নিঃসন্দেহে বিশ্বনাথ বাবুর কাছে তার উত্তর থাকবে, কিন্তু তার আগে এক্স্যাক্টলি সায়ন্তিকা কি বলেছেন একবার দেখে নিত। শাসক দলের ঘনিষ্ঠ বা না ঘনিষ্ঠ সেটা ইজ নট দ্য পয়েন্ট, পয়েন্ট ইজ যে ব্যক্তি। কসবাকাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্রকে ওই কলেজেরই অস্থায়ী কর্মী হিসাবে নিয়োগে ছাড়পত্র দিয়েছিল কলেজের পরিচালন সমিতি, যার মাথায় রয়েছেন তৃণমূল বিধায়ক অশোক দেব।
ভাইরাল হওয়া এই ভিডিওতেও তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গে মনোজিৎ মিশ্র সখ্য স্পষ্ট। এই প্রেক্ষাপটে মনোজিতের বিরুদ্ধে ওঠা অভিযোগকে হাতিয়ার করে বিরোধীরা যখন সরাসরি তৃণমূলকে নিশানা করছে, তখন অস্বস্তির মুখে ব্যক্তি মনোজিতের ঘাড়ে দায় ঠেলে তার কুকীর্তি থেকে তৃণমূলকে আলাদা করার চেষ্টা করলেন তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এখন আমাদের একটা বৃহত্তর দল, হ্যাঁ, কার মনে কি আছে, সে কি করছে, সবাইকে তো আর কান মুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাসন করাটা পসিবল না। সবাই অ্যাডাল্ট, এবং একজন অ্যাডাল্টের মনের ভিতরে, আপনার আমার মনের ভিতরে কি চলছে, আমি সেটা যতক্ষণ না প্রকাশ্যে করছি বা বলছি, সেটা তো বোঝা বা জানা মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু তৃণমূল বিধায়কের এই যুক্তি শটান খারিজ করে দিয়েছে বিরোধীরা। তাদের স্পষ্ট প্রশ্ন, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটলে তৃণমূল ব্যক্তিকে দায়ী করে না, বিজেপিকে দায়ী করে, বিজেপির শীর্ষ নেতাদের সমালোচনা করে। তাহলে এক্ষেত্রে দায় শুধু মনোজিতের কেন হবে, তৃণমূলেরও কেন নয়? তৃণমূল আর এই জাতীয় যে আইন শৃঙ্খলার অবনতি সবটাই একসাথে মিলে গেছে। সেই জন্য তৃণমূলও যা মস্তানতা, আইন শৃঙ্খলার অবনতিতা, মহিলার উপর অত্যাচারতা। তারপর তৃণমূলের মনোজিৎ একটা ব্যক্তি, তারপর তৃণমূল এই সংস্কৃতিতে বিশ্বাস করে, যা খুশি করো, সবকিছু কোথায় তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। এই তৃণমূল এই কালচারটা নিয়ে, সংস্কৃতিটা নিয়ে এলো, তুমি অপরাধ করো, তোমার কিছু হবে না। পাল্টা যুক্তি শোনা গেছে তৃণমূলের গলায়। আশারাম বাপু গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদী তার সঙ্গে একই মঞ্চে উঠে নাচ নেচেছিলেন। বাবা রাম রহিম, যিনি ধর্ষণের দায় শুধু অভিযুক্ত নন, দোষী প্রমাণিত, তাকে হরিয়ানা ইলেকশনের আগে শুধুমাত্র প্যারোলে মুক্তি দেওয়া হলো হরিয়ানার ভোটটা নেওয়ার জন্য, কারণ তার নাকি 1 কোটি ভক্ত। এই বাবা রাম রহিমের সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীরাও মঞ্চ শেয়ার করেছেন অভিযোগ সামনে আসার পরেও। তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ধৃত মনোজিৎ এবং তৃণমূলের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করলেও কদিন আগে তাঁরই দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেছিল উল্টো সুর। জিরো টলারেন্সটা কি ঘটনা ঘটার পরে না ঘটনা ঘটার আগে? কেন এনকোয়ারি এখনো স্টার্ট হয়নি? ওনার ওপর নেতাকে, তার ওপর নেতাকে, কার আশীর্বাদে এরকম হয়েছে? কসবা কাণ্ড নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেত্রী রাজন্না হালদারও। কেউ বুঝতে পারেনি যে এরকম মনোজিৎ মিশ্রের ক্রিমিনাল রেকর্ডস রয়েছে, ম্যালিশিয়াস অ্যাক্টিভিটির পরিচয় রয়েছে, নটোরিয়াস অ্যাক্টিভিটির পরিচয় রয়েছে, এটা কেউ জানতো না। হতে পারে এরকম দাদাদের যদি আমরা আরো বাড়তে দিই, তাহলে কলেজ প্রেমিসেসের মধ্যে এরকম ঘটনা আগামী দিনে আরো ঘটতে দেখা যেতে পারে। কোথাও না কোথাও কি মনোজিৎ মিশ্রের মতো লোকেদের জন্য, তাদেরকে তাড়িয়ে দেওয়ার জন্য, বিতাড়িত করার জন্য কলেজ ইলেকশন হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। দলের দায় ঝাড়তে গিয়ে কি দলেরই অস্বস্তি আরো বাড়াচ্ছেন তৃণমূলের নেতা নেত্রীরা? কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। দেখুন, সায়ন্তিকা বলছেন যে মনোজিতের মনের ভেতরে কি আছে সেটা কি করে বোঝা যাবে। মনোজিৎ কিন্তু গত 1.5 দশক ধরে তার মনের ভেতরে কি আছে সেটা কাজের মাধ্যমে বারবার বুঝিয়েছে, এবং কলকাতা পুলিশের 11টা মামলার কারণ হয়েছে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। যোগী আদিত্যনাথ কালকে বলতে পারেন যে বৃহত্তর দল বিজেপি, আমরা কি করে যাব যে একজন অ্যাডাল্ট তার মনের মধ্যে কি আছে। মধ্যপ্রদেশের যেখানে হাসপাতালের মধ্যে প্রেমিকা প্রেমিককে ছুরি মারছে মোহন যাদব, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি বলবেন একজন অ্যাডাল্ট তার মনের মধ্যে কি পরিকল্পনা নিয়ে হাসপাতালে এসছে আমি কি করে জানবো। আমি বলছি কোথাও মনে হয় এই খানিকক্ষণ আগে অর্ণবী বলছিল রেজিমেন্টেড পার্টির কথা, ক্যাডার বেস পার্টির কথা, তৃণমূল কোন লাইনটা দেবে এটা কি ঠিক হওয়া জরুরি নয়? দেখুন, সায়ন্তিকার বক্তব্যকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই বাতিল করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোর্টকে জানিয়েছে যে এই ব্যক্তি মনোজিৎ প্রভাবশালী শব্দটা যখন লেখা হয় তখন বুঝতে হবে যে তার প্রভাব আছে, রাজনৈতিক প্রভাব আছে, প্রশাসনিক প্রভাব আছে, এবং মানে পুরো সিস্টেমের সাথে যুক্ত জন্যই তার প্রভাব আছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ জানিয়েছে। শুধু প্রভাবশালী না, অত্যন্ত প্রভাবশালী, ভেরি ইনফ্লুয়েন্সিয়াল। ফলে সায়ন্তিকার বক্তব্যটা একেবারেই ধোপে টেপে না, পরিষ্কার তৃণমূল কংগ্রেস মনোজিৎ সমার্থক শব্দ, এবং তৃণমূল কংগ্রেসের স্যাংশনেই এই মনোজিতদের মতন লোকরা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একচ্ছত্র প্রাধান্য তৈরি করে। আপনাকে বারবার বলছি, এটা আপনি আলাদা বিচ্ছিন্নভাবে দেখলে কোনো মতেই চলবে না। এই সন্দেশখালিতে যখন শেখ শাহজাহানের কথাটা উঠেছিল, কেন তাকে দিনের পর দিন পুলিশ দেখেও ধরেনি কেন? তার কারণ শেখ শাহজাহান ওই অঞ্চলটাতে তার যে রাজনীতিটা, সেই রাজনীতির সুফলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে গেছে। দিনের পর দিন বিরোধী শূন্য করে উনি জিতিয়েছেন। তাই শেখ শাহজাহানকে যে কোনোভাবে হোক রক্ষা করবার চেষ্টা করেছে। শেখ শাহজাহান একটা সিস্টেম যেটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। একইভাবে আরিয়াদহের জয়ন্ত সিংয়ের নাম আপনি জানেন। জয়ন্ত সিং হঠাৎ করে গর্জে উঠল,
দিনের পর দিন নেতাদের সাথে ঘুরেছে, নেতাদের মাধ্যমে কিভাবে প্রভাবশালী হয়েছে আপনি দেখেছেন। জয়েন্ট সিং একটা সিস্টেম, যে সিস্টেমটার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ওই আরিয়াদের দলের অঞ্চলটাতে নিজের দলের প্রভাব তৈরি করেছে, বিরোধী শূন্য করেছে, মারধর করেছে। ফলে মানে অনুব্রত মণ্ডলকে কি আপনি কেবল একটা ব্যক্তি হিসাবে দেখবেন? অনুব্রত মণ্ডল একটা সিস্টেম, যে সরাসরি দুর্নীতির দেয়ালে জেল খাটার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সভাপতি করে রাখেন। কেন রাখেন? তার তৃণমূলের একের পর এক নেতা যখন অভিযোগ করেন যে এই অনুব্রত মণ্ডলের জন্য আমাদের জেলে যেতে হয়েছে, অত্যাচার করেছে অনুব্রত মণ্ডল, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই তৃণমূল কর্মীদের কথা ভাবেন না, শেষ পর্যন্ত সেই অনুব্রত মণ্ডলের কথা ভাবেন, কারণ অনুব্রত মণ্ডলরা হলো একটা সিস্টেম। আমি সেই কারণেই বলছি সুমনদা, সায়ন্তিকার সাথে আমি একমত হতে পারতাম যদি আমি দেখতাম যে দলের সর্বোচ্চ পর্যায় থেকে প্রতি ক্ষেত্রে ঘটনা ঘটার আগে জিরো টলারেন্স অবস্থান নিত। যখন ঘটনাগুলো চলে তখন তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো জিরো টলারেন্সের ব্যাপার নেই, খুল্লাম খেল, তোমরা তোমাদের মতন চলো। যখন ধরা পড়ে তখন দায়টা হয় বিরোধীদেরকে দিয়ে দিচ্ছে, না হলে জিরো টলারেন্সটা তখন শো করছে যে আমরা জিরো টলারেন্স। আমি আপনাকে পরিষ্কার করে বলতে চাই সুমনদা, যে দুটো মানে অ্যাডমিনিস্ট্রেটিভলি দুটো ল্যাপস আমার চোখে ধরা পড়েছে একজন অধ্যাপক হিসাবে। একটা হলো যে ইউজিসির গাইডলাইন অনুসারে ইন্টারনাল কমপ্লেন সেল সক্রিয় থাকার কথা, যেটাকে আমরা আইসিসি বলি। আইসিসির কেন সে মানে একটা লোক মানে একটা ছাত্র দিনের পর দিন ছাত্রীদের সাথে অন্যায় করছে, মামলা হচ্ছে, আইসিসি কি করেছিল? ওই কলেজের আইসিসির রোল কি ছিল? দ্বিতীয় যেটা আমি মানে সম্মান জানিয়েই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যকে বলতে চাই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে একটি পোস্ট আছে, সেটা হলো ইন্সপেক্টর অফ কলেজেস। ইন্সপেক্টর অফ কলেজের কাজই হলো টু ইন্সপেক্ট দ্য কলেজ, অর্থাৎ পরিদর্শন করো কলেজ, এবং কলেজের যদি কোনো ভুল ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে সেটাকে মানে প্রশাসনিকভাবে আনো। তাহলে ইন্সপেক্টর অফ কলেজেস তার ভূমিকা কি ছিল সেটাও কিন্তু মূল্যায়ন করবার একটা বিরাট সুযোগ আছে। আমি আপনাকে দুটো আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চাই সুমনদা। তৃণমূল কংগ্রেসের জায়গা থেকে যদি আপনি দেখেন, সেটা হলো যে পদের বিনিময়ে মানে এই মেয়েটিকে আমি সেক্রেটারি করে দিচ্ছি, গার্লস সেক্রেটারি করে দিচ্ছি, তার বিনিময়ে আমাকে এই জিনিসটা দিতে হবে। এই ভাবনাটা দেখুন, আপনার যদি মনে থাকে 80-র দশকে কংগ্রেসের একটা অধিবেশনে এরকম ট্রেন করে যাচ্ছিল কর্মী সমর্থকরা, মানে একটা কাগজে হেডলাইন হয়ে গেছিল লুটমাট এক্সপ্রেস, মানে নিজেদের যেভাবে একে অপরে অত্যাচার করেছিল। তাহলে তৃণমূল কংগ্রেসের ওই লুটমাট এক্সপ্রেস, অর্থাৎ দলের মধ্যেই দলের কর্মী সমর্থকদেরকে খাও, এই ভাবনা যেটা চলছে, এটা কিন্তু দিনের শেষে আপনি দেখুন কলকাতার বুকে যে সমস্ত নেতারা আছে তাদের গায়ে কিন্তু কোনো টাচ লাগছে না। তারা কি করছে? এই জয়ন্ত সিং এর মতন লোকদেরকে দিয়ে, এই মনোজদের মতন লোকদেরকে দিয়ে লুট করছে, ব্যবহার করছে। আমি আপনাকে বলছি, যখন ধরা পড়ছে তখন হাত গুটিয়ে নিচ্ছে, তখন বলছে ব্যক্তি। শোন, এই বিশ্বনাথ দা যে জয়ন্ত সিং এর কথা বারবার বলছিলেন, এই এলিয়াস জেসিবি যার ওই বাড়িটা ভাঙার অর্ডার হয়েছে, দুর্নীতিগ্রস্ত বাড়িটা বেআইনি, সেই বাড়ি ভাঙার অর্ডারে জয়ন্ত সিং এর হয়ে মামলাটা লড়ছে কে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে রোজ নীতি নৈতিকতার প্রার্থী আছে, যে রোজ অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলছে, সে গিয়ে জয়ন্ত সিং এর বাড়ি বেআইনি বাড়ি সেটা যাতে ভাঙানো হয় তার জন্য কি মামলা লড়ছে? এরা মুখে নীতি নৈতিকতার কথা বলবে? এরা নীতি শিক্ষা দেবে? বিশ্বনাথ দার কাছে আমার শুধু একটাই বক্তব্য, আরে আপনি একদিকে মানুষকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আমি শুভময়দার কাছে যাব। বেশ আমি অনিলদা, অরূপ দুজনকেই থামালাম। আমি এইখানে যারা এতক্ষণ ভাবছেন যে এই রকম একটা ঘটনা, এখানে আর যাই থাক, অন্তত দুর্নীতি নেই, অন্তত এই ছাত্রছাত্রীরা যারা রাজ্যের বিভিন্ন কোণা থেকে এসে, সবার আর্থিক সামর্থ্য সমান নয়, তারা এসে কলকাতা শহরে সাউথ ক্যালকাটা ল কলেজে পড়তে আসছে। এখানে ঠিক আছে অত্যাচার আছে, ভয়ঙ্কর ধর্ষণ আছে, ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, কিন্তু অন্তত দুর্নীতি নেই। বিশ্বাস করুন, এখানেও আপনারা ভুল প্রমাণিত হবেন। তার কারণ নেতা থাকবে আর দুর্নীতি থাকবে না, এ পশ্চিমবঙ্গে কবে হয়েছে? এখানেও দুর্নীতি আছে। মনোজিৎ মিশ্র কিন্তু কোনো ব্যতিক্রমী উদাহরণ রাখতে পারেননি। ভাবুন, আজকে অভিযোগ উঠছে যে প্রিন্সিপালের সই নকল করে প্রত্যেক কলেজ স্টুডেন্টকে জোর জবরদস্তি করে টি শার্ট নেওয়ার জন্য বাধ্য করেছিল মনোজিৎ মিশ্র। বক্তব্য শোনাবো।
এমনকি প্রিন্সিপাল স্যারের সই নকল করে প্রত্যেকটা কলেজের স্টুডেন্টকে জোর জবস্তি করে 400 টাকার বিনিময়ে শার্ট নেওয়ার জন্য বাধ্য করেছিল। কেমন কি সেই স্টুডেন্টগুলো বাধ্য হয়ে 400 টাকা দেওয়া সত্ত্বেও সেই স্টুডেন্টগুলোকে এখন অবধি 600 টাকা দেওয়া সত্ত্বেও সেই স্টুডেন্টগুলোকে এখনো অবধি সেই টি শার্ট ফেরত দিতে পারেনি। এমনকি প্রিন্সিপাল স্যার যখন সই নকল করে এটাও বলা হয়েছে প্রিন্সিপাল স্যার আমার একমাত্র কাছের, প্রিন্সিপাল স্যার আমার কথা ছাড়া কোনো কথা শুনবে না। এই দেবাশিস চট্টোপাধ্যায় স্যার, সম্মানীয় স্যার, যেই স্যারের ওপর আমরা ভরসা রেখেছিলাম সেই স্যারকে বারেবারও বদনাম করেছে। এমনকি দলের নাম করেও ও বিভিন্ন রকম বাজে কার্যকলাপের সাথে যুক্ত হয়েছে। আমি বলছি অর্থাৎ মধুভাণ্ড কোথাও একটা ছিল। শুভময়দা মানবেন যে সেই মধুভাণ্ড হয়তো পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটের 50 কোটি টাকা আর 11 কিলো সোনা নয়, হ্যাঁ 600 টাকার টি শার্ট, কিন্তু পড়ুয়াদের টি শার্ট কেনা, সেখানে সই নকল করা, এবং তা সত্ত্বেও একটা প্রতিষ্ঠান গতকাল এই অনুষ্ঠানে কলেজের নোটিশ দেখিয়েছি। ভাবুন, কলেজ কর্তৃপক্ষ এই রকম একটি ছেলের ওপর, একজন কার্যত আউটসাইডারের ওপর, কিংবা ধরলাম অস্থায়ী কর্মী, সেই অস্থায়ী কর্মীর ওপর পিকনিকে যাওয়ার পয়েন্ট পার্সন হিসেবে তার নাম এবং ফোন নাম্বার দিচ্ছে। এমনকি সেমেস্টারে ছাত্রছাত্রীদের কোনো প্রশ্ন থাকলে তারা কাকে জিজ্ঞেস করবে, 1 নম্বর নামটা হচ্ছে এই মনোজিৎ মিশ্র। আমি বলছি অর্থাৎ দুর্নীতিটা স্কেল কম হতে পারে, কিন্তু একই রকম আছে, শুধু 500 কোটি নয়, হয়তো পার টি শার্ট 600 টাকায়। শুভময়দা মানবেন অর্থনীতি কি বলছে? সৌম্যবাবু, তৃণমূলের যে রাজনীতি তার বিরুদ্ধে যে মূল অভিযোগটা ওঠে সেটা হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থায় একটা দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিষয়গুলো মিলেমিশে গেছে, এবং যথারীতি এর উত্তর হিসেবে তৃণমূল কংগ্রেসও অন্য রাজত্বের, অন্য রাজ্যের এবং আগের সময়ের বামপন্থীদেরও কিছু উদাহরণ সবসময় তুলে আনবেন। ফলে এই জায়গায় বারবার ব্যক্তি এবং দলের কথা আসছে বলেই আমি ভাবছিলাম আজকের আলোচনাটা শঙ্কুদেব পণ্ডা থেকে লুই আলথুসার হয়ে অরূপ চক্রবর্তীর কাছে পৌঁছবো আর কি। আমাদের তো এই তৃণমূল এবং বিজেপির রাজনীতি যে জায়গাটায় দাঁড়িয়ে আছে সেখানে বারবার এক দল অন্য দলকে দেখাচ্ছে, এক দল থেকে অন্য দলে যাওয়া হচ্ছে, এবং সেখানে একটা ওয়াশিং মেশিনের কথা আসছে। তাই এই তোলার মেলা বর্ষাকালে খুব তাড়াতাড়ি শুকোয় না, তবে এটা শুধু জামা কাপড়ে হয় না, রাজনীতিতেও হয় পশ্চিমবঙ্গে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শঙ্কুকে জিজ্ঞেস করছিলাম আর কি, যে এত সুন্দর একটা পাঞ্জাবি পরে এসেছে, তা শঙ্কু বলল না এটা কাঁচা নয়। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আজকে রাস্তায় যখন হেঁটে আসছিল ঘামে ভিজে গেছিল শরীর, ফলে একটা পাঞ্জাবি কিনে পরে আসতে হয়েছে। আমরা সেই রাজনীতির স্বপ্ন দেখি যেখানে কোনো একজন মানুষ তার রাজনীতি করবেন। তৃণমূল এবং বিজেপির মধ্যে বিল দেখিয়েছিল, এখনো দেখায়নি, সেটা আমরা পরবর্তীকালে দেখে নিতেও পারি আমার মনে হয়। যাই হোক, তো এই যে দ্বন্দ্ব থাকবে এবং সেই জায়গা থেকেই সেই আলোচনার মধ্যেই এলো যে রাজনৈতিক দলের যে চরিত্রগুলো আসে, যেমন তৃণমূল এবং বিজেপি, এবং সেই জায়গায় লুই আলথুসারের কথা বললেন অরূপবাবু, যেখানে আরএসএ দমনমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা আর আইএসএ একটা আদর্শগত রাষ্ট্রীয় ব্যবস্থা। তৃণমূলের ক্ষেত্রে দ্বিতীয়টা আসতে পারে না, কারণ তৃণমূল কিন্তু কোনো আদর্শগত রাজনীতির ওপর দাঁড়িয়ে নেই, যেটা অর্ণববাবু একটু আগে পরিষ্কারভাবে বলেছেন। এমন একটা দল কর্মসূচি ভিত্তিক যে কেউ ঢুকতে পারে। ফলে তৃণমূলের ক্ষেত্রে কিন্তু যদি কোনো রাষ্ট্রীয় ব্যবস্থা আরএসএ আর আইএসএর মধ্যে বেছে নিতে হয়, সেখানে কিন্তু একেবারে দমনমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা, যা বল প্রয়োগ এবং জবরদস্তি, ফোর্স অ্যান্ড কোয়েশন, এর মধ্যে দিয়েই কিন্তু নির্ধারিত হয়। এই আইডিওলজির ভাবনাটা তৃণমূলের কি, সেটা নিশ্চয়ই অর্ণববাবু বা অরূপবাবুর কাছ থেকে পরে কখনো শুনবো। এবার সমাজ কিন্তু খুব গোলমেলে। এই যে তৃণমূলের মন জয় করেছেন যিনি, একটি ঘটনায় কিন্তু সমস্তটা গুলিয়ে গেল, এবং তার সঙ্গে তার আশেপাশের অনেক ছাত্র যারা হয়তো এতটা গোলমেলে নয়, বাচ্চা বাচ্চা ছেলে, তারাও কিন্তু খুব বিপদে পড়ে গেল। কখন কারো নাক অবধি গন্ধ পৌঁছবে কিনা, কারো কান অবধি শব্দ পৌঁছবে কিনা, কারো চোখ অবধি আলোর কণা পৌঁছবে কিনা সঠিক সরল রেখায়, এগুলো তো আমরা জানি না। যখন কিছু প্রবলেম হচ্ছে জিওবায় বা যখন কিছু প্রবলেম হচ্ছে ত্বকে, তখন আমরা বুঝতে পারছি সমস্যা হচ্ছে। তো সেইখানে অরূপবাবু অনেক গান শোনেন সুমন চট্টোপাধ্যায় বা কবির সুমনের, বারবার বলতে হয় কিন্তু ডিলান যেটা ইংরেজিতে বলেছিলেন, হাউ মেনি টাইমস ক্যান এ ম্যান টার্ন হিজ হেড অ্যান্ড প্রিটেন্ড দ্যাট হি জাস্ট ডাজন্ট সি। কবার তুমি অন্ধ সেজে থাকার অনুরাগে বলবে তুমি দেখছিলে না তেমন ভালো করে। তাই অরূপবাবু এবং অর্ণববাবুদের কাছে আবেদন থাকবে, আপনারা আপনাদের দলের মধ্যে যদি ঘাড় ঘোরানো বন্ধ করে দেন এবং একটা দিকেই ঘাড় ঘুরিয়ে থাকেন, এই সমস্যা চলবে। তিলোত্তমাদি কিন্তু বারবার বলেছেন বাসুকির ফনা আড়াল করে রেখেছে, এবং এখানে একেবারে রাজনৈতিক যে শক্তি যারা আড়াল করে রেখেছে তাদের কথা বুঝতে হবে। শান্তাদি পরিষ্কারভাবে বললেন রাজনৈতিক মদত আছে। তাহলে এই জায়গায় আমরা ঠিক কোনখানটায় যাব,
আমার আবার বক্তব্য থাকছে, নিশ্চয়ই আমরা এমন শহর চাই, এমন রাজ্য চাই, এমন দেশ চাই, এমন পৃথিবী চাই যেখানে রাত্রিবেলা আমরা একা হেঁটে যেতে পারবো, পুরুষ কি মহিলা নয়। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের যে অবস্থা, সেই জায়গায় আমি কিন্তু তৃণমূলের কোনো নেতা মতো শুধু মেয়েদের কথা বলছি না, আমাদের যে বাচ্চা ছেলে মেয়েরা আজকে যারা কলেজে যাচ্ছ বাবা মায়েরা, তাদের কাছে আবার বক্তব্য থাকলো, খুব সাবধানে দল বেঁধে সামনের কটা দিন নজর রাখতে হবে যাতে কোনো ইউনিয়নকে, কোনো তোলাবাজকে একটা টাকাও না দিতে হয়। কলেজে ভর্তি হব আমরা, সরকারি যেটুকু টাকার দরকার সেইটুকু টাকা দেবো, কলেজে পড়াশোনা করব, রাজনীতিটাকে আগে বুঝে নিয়ে তারপর রাজনীতি করতে হবে। কলেজ নির্বাচন একটা সরকার আটকে রাখতে পারে, কিন্তু মানুষের মনের রাজনীতি আটকে রাখা যায় না। সঠিক রাজনীতি, যে রাজনীতিতে লুই আলথুসারের কথা আবার বলতে হবে, মার্ক্সীয় দার্শনিক কিন্তু ফরাসি কমিউনিস্ট পার্টির তীব্র সমালোচক ছিলেন। আমি শুধু একটা আমার প্রশ্ন থাকবে শুভময়দার কাছে। শুভময়দা, আগের দিনও আপনি বলেছিলেন দল বেঁধে থাকার কথা। আমরা বলছি আমরা সভ্য সমাজে 2025 সালে তো জঙ্গলের তালে মেনে নিতে হয় যে আমরা জঙ্গলের রাজত্বে বাস করছি। কেন ছেলে হোক মেয়ে হোক যে বয়সী হোক, কেন আমরা জোটবদ্ধ হয়ে থাকার কথা বলছিলাম? এই প্রশ্নটা বারবার আসছে যে কেন জোটবদ্ধ হয়ে থাকতে হবে। তাহলে রাজনৈতিক দলগুলো তৈরি হয়েছে কেন সুমনবাবু? কেন সিপিআইএম একটা দল, কেন কমিউনিস্ট পার্টি একটা দল? মানুষ জোটবদ্ধ হয় সময় বলেন শঙ্কু আটকিও না, বলেন বিজেপি একটা জোটবদ্ধ, বিজেপি একটা জোটবদ্ধ তৈরি হয়েছে, কিন্তু ধরুন আমাদের ছেলে মেয়েরা কলেজে যাবে মাথা উঁচু করে, একা হোক দুজন হোক বন্ধু বান্ধব হোক একসঙ্গে যাবে, কিসের ভয়? আমি শঙ্কুর কথায় কিন্তু আমার বক্তব্য আপনি বলছেন আদর্শগত জোটবদ্ধতার কথা, আমার আপত্তি হচ্ছে ভয়ে জোটবদ্ধ হওয়ার ক্ষেত্রে। কেন ছেলে মেয়েরা একটা 17-18 বছরের ছেলে মাথা উঁচু করে একা যাবে? তার নিজের সিদ্ধান্ত, সে যদি মনে করে কোনো রাজনৈতিক দল যোগ্য নয়, কারুর মানে স্পর্শ করে নেবে না, বেশ করবে। ঠিক শুনবো, কিন্তু একটা ঘরে যখন আগুন জ্বলে তখন কিন্তু একজন একটা বালতি নিয়ে জল দিতে গেলে জলটা নেবে না, তখন অনেকগুলো মানুষকে একসঙ্গে অনেকগুলো বালতি দিয়ে জলটা দিতে হয়। সমস্যাটা যে জায়গায় দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে যে অভিযোগটা বারবার আসছে, তৃণমূলের অধ্যাপকও আছেন বা তৃণমূলের বলবো না, তৃণমূল সমর্থক, তিনি বলতে পারবেন যে অভিযোগগুলো বারবার উঠছে তো, যে কলেজে গেলেই টাকা দিতে হচ্ছে। আমি বলবো না যে বামফ্রন্টের আমলে কোনো গোলমাল ছিল না, ফলে আমি সিপিএম হয়েই শঙ্কু আমার নাম দিয়েছি, কিন্তু এই জায়গাটা আজকে বাচ্চাদের গিয়ে কিন্তু বলতে হবে যে একটা বাচ্চা গিয়ে বললে তাকে ধমকে দেওয়া অনেক সহজ সুমনবাবু, কিন্তু আমরা যদি একজোট হয়ে গিয়ে বলি তাহলে এই জোটবদ্ধতা কিন্তু আজকে সুময়দার কথা, সুময়দা সবকিছু বললেন যে তৃণমূলের কোনো আদর্শ নেই তাই আইএসএ অ্যাপ্লিকেবল থাকে না, কিন্তু বাকি সকলের তো আদর্শ আছে। তারা আইএসএ কে এমন ভাবে অ্যাপ্লিকেবল করেছেন যে জন্য আইএসএ এর সবচেয়ে বড় ওয়েপনদের মধ্যে অন্যতম হচ্ছে মিডিয়া। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান 161তম জায়গায়। এই জায়গায় দাঁড়িয়ে আমি একদম সঠিক কথা বলছি, কিন্তু ভারতবর্ষের এই ইন্ডেক্সটার মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য হিসেবে তার সমস্ত ইনপুট যোগ হয়েছে। সুতরাং একদম এই লজ্জাটা আকাশ থেকে হয়নি বা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ নয়, একদম হ্যাঁ, এখানে তো গণতন্ত্রের শতপুষ্প বিকশিত হয়েছে। আমি এই তর্কের আগে দ্রুত একবার আপনাদের সামনে রাখবো যে একেবারে ইনভেস্টিগেশন পার্ট, বহু মানুষ টেলিভিশন সেটের সামনে বসেছেন, তার নিজের হয়তো মোবাইল স্ক্রিনে এই অনুষ্ঠান দেখছেন, যে এখনো পর্যন্ত তদন্তে সব থেকে গ্রে এরিয়া কি। আমি বলছি এই মুহূর্তে বালিগঞ্জ স্টেশনের কাছে, খুব কাছেই এখান থেকে, ফান রোডে এই অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং জেব আহমেদের মোবাইল টাওয়ার লোকেশন। কেন? কোন প্রভাবশালীর সঙ্গে তারা দেখা করতে গেছিলেন? পুলিশের সন্দেহ তারা খুব দ্রুত বের করবে যে ঘটনার পরে ঘটনা চাপা দেওয়ার উদ্দেশ্যে কি এই দুজন অভিযুক্ত ওখানে ঘোরাফেরা করছিল? কেন রাতের একটা বড় অংশ ওখানে কাটালো মনোজিৎরা? দেখুন তো। ও রাজনীতি করার এরকম একটা ট্যাকটিস, যে আমি কাউকে একটা ভিডিও করে নেব, তারপরে এরকম মানে মোবাইলে রেখে তাকে দিয়ে অনেক রকম কাজ করাবো। মনোজিৎ মিশ্র সম্পর্কে এরকমই নানা ভয়ঙ্কর ও নোংরা অভিযোগ এখন সামনে আসছে। আমাদেরকে একটা ডাইরেক্ট থ্রেটনিং এর মাধ্যমে বলে যে তুই যদি বড় হতে চাস তাহলে তোকে বেশি বেশি করে ক্রিমিনাল রেকর্ডিং রাখতে হবে, বেশি বেশি ক্রাইম করতে হবে, তুই এমনি এমনি প্রচুর ফেমাস হবে, মানুষ তোকে দেখে আতঙ্কিত হবে, তবে তুই বড় হবি। এদিকে পুলিশ সূত্রে দাবি, তদন্তে নেমে ধৃত মনোজিৎ মিশ্র জেব আহমেদের টাওয়ার লোকেশন বলছে গণধর্ষণ কাণ্ডের পরের দিন অর্থাৎ 26শে জুন গ্রেফতারির 1 ঘন্টা আগে বালিগঞ্জ এলাকাতে ছিলেন তারা। 25শে জুন সাউথ ক্যালকাটা ল কলেজে আইন ছাত্রীকে গণধর্ষণের মতো মারাত্মক অভিযোগ ওঠে। সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50-এর মধ্যে এই ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নির্যাতিতা। পরের দিন অর্থাৎ 26শে জুন বিকেল 4টের সময় কসবা থানায় অভিযোগ দায়ের হয়।
পুলিশ সূত্রে দাবি ফোনের টাওয়ার লোকেশন বলছে ওই দিন অর্থাৎ 26শে জুন সন্ধ্যে 6:25 বালিগঞ্জ স্টেশন লাগোয়া ফান্ড রোড এলাকায় ছিলেন মনোজিৎ ও জেব। এর 1 ঘন্টা পর সন্ধ্যে 7:20 বোসপুকুরের তালবাগান এলাকা থেকে মনোজিৎ মিশ্রকে গ্রেফতার করে পুলিশ। 15 মিনিটের মাথায় 7:35 ওই এলাকা থেকে গ্রেফতার হন আরেক অভিযুক্ত জেব আহমেদ। মনোজিতের বাড়ি কালীঘাট এলাকায়, জেব তিলজলার বাসিন্দা। তাহলে কি উদ্দেশ্যে দুজন গ্রেফতারির আগে ফান্ড রোডে গিয়েছিলেন? বালিগঞ্জ স্টেশন লাগোয়া ফান্ড রোডে কি কারণে গেছিল এই দুই অভিযুক্ত? সেখানে কি কারোর সাথে দেখা করতে গেছিল? যদি কারোর সঙ্গে দেখা করতে গিয়ে থাকে তাহলে সেই ব্যক্তি কে? তদন্তকারী আধিকারিকরা এটাই জানতে চান। এই কেসের যারা আসামি মনোজিৎ মিশ্র সহ আরো দুজন, এদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। আর কলকাতা পুলিশের ওপর আমার যথেষ্ট আস্থা আছে। অভিযোগপত্রে নির্যাতিতা উল্লেখ করেছেন ঘটনার দিন 7:30 নাগাদ জিএস এই বলে বেরিয়ে যান যে তিনি শিগগিরই কিছু কাজ সেরে ফিরে আসবেন। তখনই আমিও বেরোবো বলে জিনিসপত্র গুছিয়ে বেরোতে যাই। তখন যে আমাকে আটকায় এবং পিওএম কে চোখের ইশারায় বাইরে যেতে বলে। এই প্রেক্ষিতেই উঠে এসেছে রূপসা নস্করের নাম। তার সঙ্গে একাধিক ছবিতে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্রকে। যদিও রূপসা নস্করের দাবি তিনি জিএস পদে নেই এবং মনোজিৎ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বিষয়টা এড়িয়ে যান তিনি। আপনি কটা নাগাদ কলেজ থেকে বেরোলেন? আমি বেরিয়েছি 6:45 থেকে 7টার মধ্যে। আচ্ছা, তখন কলেজে শেষ কজন ছিল যতদূর দেখেছেন? আর কতজন ছিল সেটা তো খেয়াল করিনি, কারণ আমার লেট হয়ে গেছে, আমি বেরিয়ে এসেছি। মনোজিতরা ছিল? খেয়াল করিনি। এদের সঙ্গে তো আপনার কি আগে থেকে যোগাযোগ তো নিশ্চয়ই একই কলেজ বলে ছিল নাকি? যোগাযোগ বলতে সেরকম কিছুই ছিল না, যেমন কলেজে নর্মাল স্টুডেন্টরা থাকে সেই অনুযায়ী সেই যোগাযোগই ছিল। এদিকে এই ঘটনা তদন্তভার নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি বিছানার চাদর। তাতে একটি দাগ রয়েছে। সেটা কিসের দাগ জানতে ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। মহিক ঠাকুর চক্রবর্তী, আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে আসবো, কিন্তু তার আগে আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IM সুমনকে প্রচুর মন্তব্য। দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। SK শামীম, তিনি বলছেন নিজের মুখে যে স্বীকার করে আমি প্রফেশনাল ক্রিমিনাল, সেই ব্যক্তি দ্বিগুণ অপরাধ করতে ভয় পায় না। এটাই তো স্বাভাবিক। ভূপতি নস্কর লিখছেন বেশি বাড়লে পতন নিশ্চিত, আমরা সেটাই দেখতে পাচ্ছি। দেবব্রত ঘোষ লিখছেন নেতাদের কতটা প্রশ্রয় পেলে একজন নিজের মুখে বলতে সাহস পায় সে প্রফেশনাল ক্রিমিনাল। অরিজিৎ তালুকদার লিখছেন শাসক দলের প্রত্যক্ষ মদত ছাড়া এই গুন্ডামি এত বছর চলা সম্ভব নয়। অঞ্জন গুহ লিখছেন এই ছাত্রনেতা ঠিকই বলেছে, সে পাক্কা ক্রিমিনাল ছাড়া কিছুই নয়। আমি এইখান থেকে আমার পরের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে যাব, সেটা হচ্ছে সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিট। আপনারা প্রত্যেকে জানেন যে কাঁকুরগাছিতে 2021 সালে ইলেকশনের পর বেলেঘাটার তৃণমূল বিধায়ক তারা আজকে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিল সিবিআই। কেসটা কি? তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং মেয়র পরিষদ তো বটেই, এবং পাপিয়া ঘোষ আরেকজন কাউন্সিলর, সাপ্লিমেন্টারি চার্জশিট তাদের বিরুদ্ধে সিবিআই দিল। 2021 সালে 2রা মে বিধানসভার ফল ঘোষণার পরে যে রাজনৈতিক সন্ত্রাস হয় তাতে কাঁকুরগাছির বাসিন্দা বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন সেই মামলায়। পরের প্রতিবেদন। কসবা গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার হয়েছেন তৃণমূল কর্মী মনোজিৎ মিশ্র। তা নিয়ে তোলপাড়ের আবহেই এবার 2021-এর বিধানসভা ভোটের ফল ঘোষণার পর বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলার চার্জশিটে এক বিধায়ক এবং 2 কাউন্সিলরের নাম উল্লেখ করল সিবিআই। বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পৌরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দিল সিবিআই। এই সিবিআই এত কিছু বলার পরেও কিন্তু তারা তাদের মতো কাজ করে গেছে। প্রত্যেকটা ভিডিও ফুটেজ যেখানে আমাদের খুন করবার কথা বলছে এই পরেশ পাল, এই স্বপন সমাদ্দারদের মিটিং, সমস্ত কিছু এভিডেন্স তারা জোগাড় করেছে। খুন করেছে যারা, তারা জেলে রয়েছে, কিছু লোক পালিয়ে রয়েছে। আর খুন করিয়েছিল এই পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষ। সঙ্গে নিয়েছিল এই নারকেলডাঙ্গা থানার পুলিশদের, এই ওসি, অফিসার, কনস্টেবল, এদের সবাইকে নিয়ে একটা বড় ধরনের সন্ত্রাস সৃষ্টি করেছিল সেদিন এখানে। 2021 সালে 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হন কাঁকুরগাছির বাসিন্দা বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয় তাকে। মৃত্যুর আগে বাড়িতে হামলার মুহূর্তে ফেসবুক লাইভে মারাত্মক দাবি করেছিলেন অভিজিৎ সরকার। এরকম অত্যাচার কেন করছে না? যে জিতুক, যে যেভাবে রাজনীতিকে সাপোর্ট করুক, আমার কোনো আপত্তি নেই। মুড়ি মুড়কির মতন বোম ফেলছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিআই। ভোট পরবর্তী হিংসার মামলায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি। আপনার প্ররোচনাতে, আপনার উস্কানিতেই হয়েছে। অভিজিৎ আপনার মৃত্যুকালীন ভিডিওতে আপনার নাম বলে গিয়েছিল, সেটা জানি না। এবার এই খুনের মামলায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের বিরুদ্ধে অভিযোগ আনল সিবিআই। সিবিআই সূত্রে দাবি, এই খুনের মামলায় ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিজেপির সামনে নির্বাচন আসছে, আবার নড়ে চড়ে বসতে হবে, এই নোংরা রাজনীতি খেলায় খেলেছে। একটা নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত চাই ওই বিশ্ব সরকারের এগেনস্টে। কিছু রাজনৈতিক দল আছে যাদের কাজই হলো যে ইলেকশন আসার আগে একটা কিছু দামামা বাজানো। তা আমাদের এখানে একটা রাজনৈতিক দল আছে যাদের কাজ এটা, যে একটা ইলেকশন আসছে, নতুন করে কিছু একটা করতে হবে যেটা নিয়ে প্রচারের ইস্যু হবে। আমার মনে হয় না এরকম করে কিছু লাভ হবে। এই নিয়ে প্রতিক্রিয়ার জন্য তৃণমূল বিধায়ক পরেশ পালকে ফোন করা হলে তিনি প্রথমে ফোন ধরে কেটে দেন। পরে ফের ফোন করা হলে দেখা যায় তার ফোন সুইচড অফ। প্রকাশ সিনহা, অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমি সম্পূর্ণ একটা অন্য জিনিস আপনাদের মনে করিয়ে দেবো যে এই যিনি অভিজিৎ সরকার মারা গেলেন, তার দাদা বিশ্বজিৎ সরকার, তিনি এই সাহস দেখিয়েছিলেন যে যখন তিনি মনে করছিলেন যে সিবিআই ন্যায় বিচার দিতে পারবে না, ভণ্ড সিবিআই একটা পোস্টার নিয়ে তিনি সিবিআই অফিসে গেছিলেন এবং স্পষ্ট করে বলেছিলেন যে সিবিআই কোনো একটা কারণে তাদের যা কাজ, তদন্তের কাজ, সেটা সিরিয়াসলি করছে না। সেটিং হতে পারে, অন্য কোনো কারণ হতে পারে। আজকে আমি জানি তিনি সন্তোষ প্রকাশ করলেন। দুজনের কাছেই যাব। কে বলবে আগে? অরূপ। আমি প্রথম কথা, এই চার্জশিটগুলো ভোট আসলে, দেখুন ঘটনাটা খারাপ, ভোট আসলে এইগুলো আসবে। কারণ আপনার মনে থাকবে সুমন, ২৭,০০০ কোটি টাকা দুর্নীতি নিয়ে চার্জশিট দিয়েছিল, সে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হয়ে গিয়েছিল অজিত পাওয়ার। ঠিক একইভাবে হেমন্ত বিশ্ব শর্মা, একইভাবে শুভেন্দু অধিকারী। লিস্ট আমি বাড়াতে চাই না, কিন্তু কদিন আগে এনআইএ চার্জশিট দিয়েছিল, ভয়ঙ্কর চার্জশিট। মানুষ মারা গিয়েছিলেন সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে, আজ অব্দি কোনো অ্যাকশন হবে না। কারণ যদি কেউ সিপিএম থেকে বিজেপিতে জয়েন করে, এগুলো হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট। ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে না, ভোটের আগে চার্জশিট হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট, যাতে বিজেপি জয়েন করে। কেউ করবে না বিজেপি জয়েন। আমার বক্তব্য হচ্ছে, আজকে ওর দাদার প্রতি, দাদার যে লড়াই, সেইটার প্রতি আমি সম্মান জানাতে চাই। আমি আপনাকে বলছি, ওর দাদাকে কি অফার করা হয়েছে আপনি জানেন না। ওরা একটা ছোট ঘরে থাকে, টাকার বস্তা নিয়ে গেছিল, তারপরেও কিন্তু আমি বলছি, তুমি বিশ্বজিৎ বাবুর ওই লড়াইটাকে, ওই বক্তব্যটাকেও সমর্থন করো তো, যে সিবিআই মাঝে মাঝেই বসে যায়, কাজ করে না। সিবিআই লোক নাকি? না, জিজ্ঞেস করছি, তুমি সমর্থন করছো তো? তুমি সমর্থন করছো তো? আমার অসুবিধা নেই, তুমি কথাটা শুনি। আমার বক্তব্য হচ্ছে, সিবিআই আমি মুখপাত্র নই। সিবিআই যদি অন্যায় করে, আমার কর্মীদের লড়াই আমরা লড়ে নেব, ছিনিয়ে নিয়ে আসবো। আমি চার্জশিট দিচ্ছেন 2021 সালের চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট 2025 সালে পড়ছে। এটা থেকে একটা বিষয় পরিষ্কার, যে সিবিআই যতটা তৎপরতার সঙ্গে তদন্ত করা উচিত ছিল, সেখানে তাদের খামতি ছিল, দেরি হয়েছে। কিন্তু লেট বেটার দ্যান নেভার। তদন্ত তারা করেছেন, তাহলে তদন্ত যখন করেছেন, প্রসিকিউশনকে একটা লজিক্যাল কনক্লুশনে আনতে হবে। একটা ঘটনা তো নয়, 2021 সালে যখন হাইকোর্টের 5 সদস্যের যে বেঞ্চ হয়েছিল, সেই বেঞ্চের নির্দেশ অনুযায়ী অনেকগুলো ঘটনার তদন্ত তারা করেছেন। কটা ঘটনার ক্ষেত্রে এই চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট পড়ছে দেখতে হবে, বাকি আরো সেগুলোর ক্ষেত্রে দেখতে হবে না। সেটা খুব শুরু হয়েছে। এ রাজ্যে রাজ্য বিজেপির গুরু দায়িত্ব, অর্থাৎ রাজ্য সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য, তার উপরই ভরসা রাখলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। কেউ যদি জিজ্ঞেস করেন যে এই নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কি, শ্রমিক ভট্টাচার্যের নাম নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। তার কারণ, আর কেউ মনোনয়নপত্রই জমা দেয়নি, যার ফলে ভোটাভুটির কোনো সম্ভাবনাই নেই। অর্থাৎ বিজেপি সুকান্ত মজুমদারের পরে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হতে চলেছেন শ্রমিক ভট্টাচার্য। দেখুন, রাজ্য বিজেপিতে শুরু হতে চলেছে শ্রমিক অধ্যায়। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির ব্যাটন রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যর হাতে তুলে দিল কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা হবে। একজনই
নমিনেশন ফাইল করেছে এখনো পর্যন্ত। স্বাভাবিকভাবে একাধিক ফাইল করলে তো ভোটাভুটি হতো, কেউ ফাইল করেননি, ওনাকে সবার মনে হয়েছে হ্যাঁ ইনি আমাদের মধ্যে যোগ্যতম ব্যক্তি, সেজন্য ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সূত্রের খবর, সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে কথা হয় শ্রমিক ভট্টাচার্য। এরপরই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে নির্দেশ দেয় শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হওয়ার পথে যাতে কোনো জটিলতা তৈরি না হয়। বুধবার দুপুরে সল্টলেকে বিজেপির দপ্তরে সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন শ্রমিক, যদিও তার আগে পর্যন্ত জল্পনা জিয়ে রেখেছিলেন বিজেপির এই আদি নেতা। আমার দলের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাকে মনোনয়নপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। সুকান্ত মজুমদার সভাপতি থাকবেন না সুকান্ত মজুমদারের জায়গায় অন্য কোনো নতুন সভাপতিকে নিয়ে আসা হবে সেটা কথা আমার কিছু জানা নেই। হিউম্যানিটিজের ছাত্র সুবক্তা শ্রমিক ভট্টাচার্য 1971-এ আরএসএস এর সঙ্গে যুক্ত হন, 3বার বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য হন। 2014 সালে বসিরহাট দক্ষিণে বিজেপির প্রথম বিধায়ক হিসেবে নির্বাচিত হন তিনি। এরপর তাঁকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। বছর ঘুরলেই বিধানসভা ভোট, ফের একবার বঙ্গ দখলের স্বপ্ন দেখছে বিজেপি, আর সেই ভোট পরিচালনার গুরু দায়িত্ব শ্রমিক ভট্টাচার্যের ওপরই দিলেন মোদী শাহরা। যিনি সভাপতি হন, নির্বাচনে দেখা যাবে বিজেপি পর্যুদস্ত হয়েছে এবং তৃণমূল বেশি আসন নিয়ে জিতেছে। শ্রমিকের জন্য যেটা আমার চিন্তা হচ্ছে, ও তো তৃণমূল নিয়ে ভাবার সময়ই পাবেন না, ওনাকে তো ভেতর থেকেই ব্যর্থ করার সমস্ত চেষ্টা হবে। এখনো রাজ্য বিজেপির সবচেয়ে সফল সভাপতি দিলীপ ঘোষ। শ্রমিক ভট্টাচার্য কি পারবেন তাঁকে ছাপিয়ে প্রথমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমিতে পদ্ম ফোটাতে, গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনার অবসান ঘটাতে? উত্তর দেবে সময়। দীপক ঘোষ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।